আচ্ছা, আমরা তো সারাদিন কত মানুষের সাথেই কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে সাধারণ কথাগুলো, এগুলো আসলে কতটা পাওয়ারফুল হতে পারে? হুম। মানে শুধু ইনফরমেশন দেওয়া নেওয়া না, মানুষের সাথে সত্যি সত্যি কানেক্ট করা, বা ধরুন সোশ্যাল গ্যাদারিংয়ে একটু সহজ হওয়া, এমনকি প্রফেশনাল লাইফেও তো উন্নতি করা। ঠিক। এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে আমরা কিভাবে কথা বলি সেটার ওপর। একদম ঠিক। আর এখানেই লেল লোন্ডেজের লেখা হাউ টু টক টু এনিওয়ান 92 লিটল ট্রিক্স ফর বিগ সাকসেস ইন রিলেশনশিপস বইটা খুব খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। হ্যাঁ। লোনস তো একজন কমিউনিকেশন এক্সপার্ট, আর তার এই বইটা সত্যি বলতে 92টা ছোট ছোট কিন্তু দারুণ কাজের কৌশলের একটা বলতে পারেন কালেকশন। 1999 সালে প্রথম বেরিয়েছিল, কিন্তু এখনও বেশ পপুলার। আজকে তাহলে আমরা এই বইটার একটু গভীরে যাই, কি বলেন? এর কিছু কোর আইডিয়া আর টেকনিকগুলো একটু দেখি। হ্যাঁ, নিশ্চয়ই। কিভাবে এই ছোট ছোট কৌশলগুলো আমাদের সোশ্যাল আর প্রফেশনাল লাইফে কনফিডেন্স দিতে পারে। লক্ষ্যটা শুধু কৌশল জানা না, বরং বোঝা কেন এগুলো কাজ করে আর কিভাবে এগুলো ব্যবহার করে আমরা অন্যদের কাছে নিজেদের আরও অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি, বা ধরুন তাদের ভালো ফিল করাতে পারি। বইটা তো 9টা পার্টে ভাগ করা। আমরা এর মূল বিষয়গুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ। তাহলে শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে। কথা বলার আগেই তো অনেক কিছু হয়ে যায়, তাই না? ঠিক। ওই যে নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ। ঠিক ধরেছেন। এই ব্যাপারটা না আমাকে সবসময় খুব টানে। ভাবুন তো, কারুর সাথে আলাপ হওয়ার প্রথম কয়েক সেকেন্ড, তার মধ্যেই আমাদের মনে একটা আইডিয়া তৈরি হয়ে যায়। একদম। কথা তো পরে আসছে, তার আগেই বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, মুখের ভাব, এগুলোই যেন ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি করে দেয়। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। লোনস এখানে কি বলছেন? হ্যাঁ, লোনস বলছেন যে এই প্রথম কয়েক সেকেন্ড ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ তো কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি নন ভার্বাল কিউগুলো রিসিভ করতেই থাকে, আবার পাঠাতেও থাকে। আর এই সিগন্যালগুলো অনেক সময় মুখের কথার চেয়েও বেশি পাওয়ারফুল। আচ্ছা। যেমন ধরুন, তিনি বলছেন দ্য ফ্লাডিং স্মাইল এর কথা, উষ্ণ হাসি। হ্যাঁ, এটা পড়েছি। হুট করে একটা মেকি হাসি দেওয়া না, বরং একটু সময় নিয়ে ধীরে ধীরে মুখে হাসিটা আনা। কিন্তু কেন? একটু ধীরে হাসলে কি এমন তফাৎ হয়? গুড কোয়েশ্চেন। লঞ্জের যুক্তিটা হলো, যখন হাসিটা একটু ধীরে ধীরে মুখে ফোটে, তখন সেটাকে অনেক বেশি জেনুইন, আন্তরিক মনে হয়। ব্রেইন এটাকে একটা ইনস্ট্যান্ট ফেক রিয়াকশনের বদলে একটা ডেলিবারেট ওয়ার্ম ইমোশন হিসেবে নেয়। ও আচ্ছা। ফলে যার দিকে তাকিয়ে হাসছেন, তার মনে আপনার প্রতি ট্রাস্ট বাড়ে। মনে হয় এই হাসিটা যেন স্পেশালি তার জন্যেই। বাহ, দারুণ ব্যাখ্যা তো। এটা তো আগে এভাবে ভাবিনি। আচ্ছা, আরেকটা কৌশলের কথা আছে না, স্টিকি আইজ, আঠালো দৃষ্টি। হ্যাঁ হ্যাঁ। নামটা শুনলেই কেমন খটকা লাগে। এর মানে কি সবসময় স্টেরিং করা? সেটা একটু আনকমফোর্টেবল হতে পারে না? হ্যাঁ, নামটা একটু অন্যরকম। তবে এর মানে কিন্তু রুডলি তাকিয়ে থাকা একদমই না। আচ্ছা। বরং এর মানে হলো কথা বলার সময় বা শোনার সময়ও বক্তার চোখের দিকে কনফিডেন্সের সাথে কিন্তু সফটলি তাকিয়ে থাকা। যখন অন্য কেউ কথা বলছে, তখনও চট করে দৃষ্টি সরিয়ে না নেওয়া, যেন আপনার মনোযোগটা তার কথায় আটকে আছে। তবে অবশ্যই এটা ন্যাচারালি করতে হবে। এমন না যে পলকই ফেলছেন না, আই কন্ট্যাক্ট ব্রেক করাটাও স্বাভাবিক। মূল আইডিয়াটা হলো ইন্টারেস্ট আর মনোযোগটা বোঝানো। বোঝা গেল। স্টেডি গেইজ কিন্তু অ্যাগ্রেসিভ না। আরেকটা ব্যাপার বেশ মজার লেগেছে, দ্য বিগ বেবি পিভট, শিশুর মতো পুরো শরীর ঘোরানো। এটা কিভাবে কাজ করে? ভাবুন তো, একটা ছোট বাচ্চা যখন কারো প্রতি পুরোপুরি অ্যাট্রাক্টেড হয়, সে কিন্তু শুধু ঘাড় ঘোরায় না। ঠিক। সে পুরো শরীরটাই তার দিকে ঘুরিয়ে নেয়। লোনস বলছেন অ্যাডাল্টদের ক্ষেত্রেও এই পুরো শরীরটা টার্ন করাটা খুব পাওয়ারফুল মেসেজ দেয়। তাই? হ্যাঁ, যখন কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি শুধু মুখ না ঘুরিয়ে পুরো শরীরটা হালকা করে তার দিকে ঘোরালেন, এটা সাবকনশিয়াসলি তাকে জানায় যে আপনি তাকে আর তার কথাকে পুরো অ্যাটেনশন দিচ্ছেন, রেসপেক্ট দিচ্ছেন। এটা আসলে অ্যাক্টিভ লিসনিংয়ের একটা দারুণ নন ভার্বাল দিক। তার এই হাসি, দৃষ্টি আর বডি পোশ্চার, এই তিনটে মিলিয়ে ফার্স্ট ইমপ্রেশনে একটা ওয়ার্ম, অ্যাটেন্টিভ আর কনফিডেন্ট ভাইব তৈরি করা যায়, যেটা পরের আলাপের জন্য একটা ভালো ফাউন্ডেশন তৈরি করে দেয়। একদম।
কিন্তু এগুলো কনসিয়াসলি করাটা তো প্র্যাকটিসের ব্যাপার তাই না? সবসময় কি মনে থাকে নাকি? অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার। প্রথম প্রথম হয়তো একটু মেকানিক্যাল লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে তখন ন্যাচারালিই আসবে। আসল কথা হলো এই কৌশলগুলো ব্যবহারের পেছনের ইন্টেনশনটা মনে রাখা, অন্য মানুষটাকে সম্মান আর মনোযোগ দেওয়া। আচ্ছা, নন ভার্বাল দিকটা তো গেল, এবার আসি ওই মোমেন্টটাতে। হাই বা হ্যালো বলার পর কি বলবেন? আমরা তো প্রায়ই ওই পুরনো প্রশ্ন করি, কেমন আছেন বা কি খবর? হ্যাঁ, যার উত্তরও বাধা। হ্যাঁ, ভালো বা এই তো। লাউন্সকে এই গতানুগতিক প্রশ্নগুলো এড়িয়ে যেতে বলছেন? একটা মিনিংফুল কনভারসেশন স্টার্ট করা বা ওই যে অস্বস্তিকর সাইলেন্স ভাঙার উপায় কি? লঞ্জ অবশ্যই গতানুগতিক প্রশ্ন মানে এড়িয়ে যাওয়ার কথাই বলছেন, কারণ এগুলোর উত্তর বেশিরভাগ সময় ফর্মাল হয়, আন্তরিক না। তিনি একটা দারুণ কৌশলের কথা বলেছেন, দ্য সুইভেলিং স্পটলাইট। স্পটলাইট ঘোরানো? হ্যাঁ, মানে স্পটলাইটটা নিজের ওপর না রেখে অন্যের দিকে ঘুরিয়ে দেওয়া। এমন প্রশ্ন করা বা এমন টপিক তোলা যা অন্যকে তার নিজের ব্যাপারে, তার এক্সপিরিয়েন্স বা তার ভাবনা নিয়ে কথা বলতে এনকারেজ করে। তার মানে আপনার অফিস কেমন চলছে এটার বদলে হয়তো জিজ্ঞেস করা যেতে পারে, আপনার কাজের সবচেয়ে চ্যালেঞ্জিং বা ইন্টারেস্টিং দিক কোনটা এখন? এরকম। ঠিক। অথবা ধরুন কোনো পার্টিতে কাউকে দেখে জিজ্ঞেস করলেন, এই অনুষ্ঠানে কোন ব্যাপারটা আপনার সবচেয়ে ভালো লাগছে। যত স্পেসিফিক আর পার্সোনাল এক্সপিরিয়েন্স বেসড হবে প্রশ্নটা, উত্তর তত স্পন্টেনিয়াস আর এঙ্গেজিং হওয়ার চান্স বাড়বে। আরেকটা খুব এফেক্টিভ টেকনিক হল একো টেকনিক বা প্রতিধ্বনি কৌশল। এটা কিন্তু খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। প্রতিধ্বনি কৌশল মানে ইকো করা, অন্যের কথা রিপিট করা, এটা কি একটু অদ্ভুত শোনাবে না? মনে হবে না যে আমি মকরি করছি? না না, মকরি না। এটা খুব সাটলভাবে করতে হয়। ধরুন কেউ বলল, কাল আমি একটা দারুণ সিনেমা দেখেছি। আপনি হয়তো তার কথা লাস্ট একটা ওয়ার্ড বা মেইন আইডিয়াটা পিক করে প্রশ্ন করলেন, দারুণ সিনেমা, কোনটা দেখলেন? ও আচ্ছা। অথবা দারুণ সিনেমা দেখেছেন, কি নিয়েছিল? এই যে ছোট্ট রিপিটেশন, এটা অপরপক্ষকে কনফার্ম করে যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন এবং তার ব্যাপারে ইন্টারেস্টেড। এটা কনভারসেশন এগিয়ে নিতেও হেল্প করে। ও, এভাবে ভাবলে তো এটা সত্যিই কার্যকর। এটা তো আসলে অ্যাক্টিভ লিসনিংয়েরই একটা পার্ট। আর বইটাতে মানুষের নাম ব্যবহার করার উপরও বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, খুব। আর ছোটখাটো ডিটেলস মনে রাখার কথাও বলা আছে। এগুলো কেন এত ইম্পর্ট্যান্ট? সাইকোলজিক্যালি নিজের নাম শোনাটা মানুষের জন্য খুব পজিটিভ একটা এক্সপিরিয়েন্স। এটা আমাদের এক্সিস্টেন্সকে অ্যাকনলেজ করে। যখন কেউ কনভারসেশনে আপনার নাম ধরে ডাকে, তখন আপনি সাবকনশিয়াসলি তার প্রতি একটু বেশি অ্যাটেন্টিভ, একটু বেশি ওয়ার্ম ফিল করেন। একইভাবে আগের আলাপের কোনো ছোট ডিটেল, যেমন তার পোষা বেড়াল বা পছন্দের কোনো হবি, এসব মনে রেখে যদি পরের আলাপে মেনশন করেন, তাহলে অন্য মানুষটা ফিল করে যে তাকে সত্যি ভ্যালু দেওয়া হয়েছে। এটা রিলেশনশিপ বিল্ড করতে খুব হেল্প করে। সত্যি তো, এই ছোট ছোট জিনিসগুলোই হয়তো বড় ডিফারেন্স তৈরি করে দেয়। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। ধরুন কথা শুরু হলো, চলছেও বেশ, কিন্তু কিভাবে কথা বলে নিজেকে আরও কনফিডেন্ট, আরও পরিশীলিত বা পলিশড মনে হবে, যেন কোনো ভিআইপি কথা বলছে। লঞ্চ সি কি এই বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের কনফিডেন্স শুধু বডি ল্যাঙ্গুয়েজে না, আমাদের কথার ধরনে, শব্দচয়নে, বলার ভঙ্গিতেও রিফ্লেক্টেড হয়। লঞ্চ খুব জোর দিয়েছেন ফিলার ওয়ার্ডস বাদ দেওয়ার উপর। ওই যে মানে হ্যাঁ, আম, আ, লাইক, এই যে শব্দগুলো আমরা কথায় কথায় ব্যবহার করি, এগুলো আমাদের স্পিচে একটা হেজিটেশন, আনসার্টেনিটি বা ল্যাক অফ প্রিপারেশন শো করে। এগুলো বাদ দিতে পারলে কথা অনেক বেশি ক্লিয়ার, স্ট্রং আর কনফিডেন্ট শোনায়। এটা খুবই সত্যি। আমি নিজেও এই ভুলটা করি। চিন্তা করার সময় এই শব্দগুলো বেরিয়ে আসে। এটা কমানোর উপায় কি? একটু পজ না? ঠিক তাই। কথা বলার আগে 1 সেকেন্ড থেমে গুছিয়ে নেওয়াটা অনেক বেটার, এই ফিলার ওয়ার্ডস ব্যবহার করার চেয়ে। আরেকটা টেকনিক হলো মিররিং বা অনুকরণ। মিররিং? হ্যাঁ, যার সাথে কথা বলছেন তার বডি পশ্চার, কথার স্পিড, টোন বা এমনকি ভোক্যাবুলারির সাথেও খুব সূক্ষ্মভাবে নিজেরটা ম্যাচ করানো। অনুকরণ? এটা কি কপি করা হয়ে গেল না? ধরা পড়লে তো মুশকিল। এখানেই তো ব্যাপারটা। এটা কনসিয়াসলি কপি করা না, বরং সাবকনসিয়াসলি একটা কানেকশন তৈরি করার উপায়। মানুষ ন্যাচারালি তাদের পছন্দ করে যারা তাদের মতো। আচ্ছা। আপনিও আলাপে 2-1 বার সেটা ইউজ করতে পারেন। এটা খুব কেয়ারফুলি করতে হয়, যেন মনে না হয় আপনি ব্যঙ্গ করছেন।
ঠিকঠাক করতে পারলে এটা খুব তাড়াতাড়ি একটা র্যাপোর্ট বা সখ্যতা তৈরি করে। এটা বেশ অ্যাডভান্স টেকনিক মনে হচ্ছে। এর জন্য তো অপোজিট পার্সনের উপর ভালো অবজারভেশন পাওয়া দরকার। আচ্ছা, ভয়েস টোন বা এনথুজিয়াজমের ব্যাপারে কি বলা হয়েছে? ভয়েসের এনার্জি আর এনথুজিয়াজম খুব কন্টেজিয়াস। আপনার কথায় যদি লাইফ থাকে, পজিটিভ এনার্জি থাকে, তাহলে মানুষ ন্যাচারালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। একদম মনোটোনাস বা লো ভয়েসে কথা বললে মনে হতে পারে আপনার নিজেরই ইন্টারেস্ট নেই। লোনস তাই এনথুজিয়াজমের সাথে যথেষ্ট ভলিউম আর ক্লিয়ার প্রোনাউন্সিয়েশনে কথা বলার কথা বলেন। আর হাসির প্রসঙ্গে আরেকটা টেকনিক ছিল না, দি এক্সক্লুসিভ স্মাইল? এটা ফ্লাডিং স্মাইল থেকে কিভাবে আলাদা? হ্যাঁ, ফ্লাডিং স্মাইল হলো একটা জেনারেল ওয়ার্ম গ্রিটিং স্মাইল, যেটা হয়তো ঘরে ঢোকার সময় বা প্রথম আলাপে অনেকের জন্যই ব্যবহার করা যেতে পারে। আচ্ছা। কিন্তু এক্সক্লুসিভ স্মাইল হলো আরও স্পেসিফিক। ধরুন আপনি একটা গ্রুপে কথা বলছেন, কিন্তু যখন একজন পার্টিকুলার পার্সনের দিকে তাকালেন, ঠিক সেই মোমেন্টে আপনার মুখে একটা স্পেশাল জেনুইন হাসি ফুটে উঠল। ও, এটা সেই ব্যক্তিকে ফিল করায় যে সে আপনার কাছে স্পেশাল, যেন এই হাসিটা শুধু তার জন্য। এটা কানেকশন বিল্ড করতে খুব পাওয়ারফুল হতে পারে। তার মানে সিচুয়েশন বুঝে ডিফারেন্ট টাইপের স্মাইল ইউজ করার কথা বলা হচ্ছে। খুব ইন্টারেস্টিং। এবার আসা যাক সোশ্যাল বা প্রফেশনাল, মানে বিভিন্ন সিচুয়েশনে মানিয়ে নেওয়ার কৌশলে। নতুন পরিবেশে ঢোকা, কনভারসেশনে জয়েন করা বা শেষ করা, এমনকি টাফ সিচুয়েশন হ্যান্ডেল করা, এগুলো নিয়েও তো বইটাতে অনেক টিপস আছে। এবং এই পার্টটা সোশ্যাল ইন্টেলিজেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা এটাকে একটা বিগার পিকচারের সাথে দেখি, তাহলে বুঝব যে সিচুয়েশন বুঝে বিহেভ করতে পারা, নতুন লোকের সাথে সহজে মেশা, এগুলো পার্সোনাল আর প্রফেশনাল সাকসেসের জন্য খুব দরকারি। লন্স এখানে কিছু খুব প্র্যাকটিক্যাল কৌশল দিয়েছেন। জানুন, একটা কৌশলের কথা মনে পড়ছে, দ্য গ্রেপভাইন গ্লোরি, মানে কোথাও যাওয়ার আগে সেখানকার লোকজনের বারে একটু জেনে নেওয়া। এটা কিভাবে হেল্প করে? ভাবুন, আপনি একটা নতুন টিমে জয়েন করছেন বা কোনো পার্টিতে যাচ্ছেন যেখানে অনেককেই চেনেন না। যদি আগে থেকে দু একজনের নাম, তাদের রোল বা ইন্টারেস্টের ব্যাপারে একটু জেনে যান, হ্যাঁ, তাহলে আইস ব্রেক করতে সুবিধা হয়। আপনি যখন তাদের নাম ধরে ডাকবেন বা তাদের কাজ নিয়ে ইন্টারেস্ট দেখাবেন, তারা সারপ্রাইজড হবে এবং আপনাকে তাড়াতাড়ি নিজেদের একজন বা ইনসাইডার হিসেবে দেখবে। এটা খুব ভালো একটা ওয়ে, বরফ ভাঙার। এটা তো প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জন্য দারুণ টিপস। কোনো অনুষ্ঠানে বা রুমে ঢোকার সময় ফার্স্ট ইমপ্রেশন তৈরির জন্য দ্য বিগ ব্যাং এন্ট্রি বলে একটা কথা আছে, এটা কি? এটা হলো কনফিডেন্সের সাথে এন্ট্রি নেওয়া। যখন কোনো রুমে বা ইভেন্টে ঢুকছেন, তখন দরজা একটু থামা, চারপাশটা একবার দেখে নেওয়া, স্পাইন স্ট্রেট রাখা, মুখে একটা হালকা হাসি, হয়তো একটা ফ্লডিং স্মাইল নিয়ে ফর্মলি ঢোকা। আচ্ছা, আপনার এন্ট্রিটাই যেন বলে দেয়, আমি এখানে কমফোর্টেবল, আমি কনফিডেন্ট। এটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে আর একটা পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন দেয়। কুজো হয়ে বা নার্ভাসভাবে ঢোকার চেয়ে এটা অনেক বেটার। এন্ট্রি তো হলো, কিন্তু কনভারসেশন শেষ করার সময়ও তো একটা আর্ট আছে, তাই না? অনেক সময় বুঝতে পারি না কিভাবে পোলাইটলি কথাটা শেষ করব। ঠিক, লন্স বলছেন, হুট করে বা অ্যাব্রাপ্টলি কথা শেষ করে চলে যাওয়াটা রুড। শেষ করার আগে একটা পজিটিভ কমেন্ট করা ভালো, যেমন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম, বা আপনার আইডিয়াটা ইন্টারেস্টিং, এটা নিয়ে ভাবতে হবে। এরপর হয়তো বলতে পারেন, আমাকে এখন একটু উঠতে হচ্ছে। সবসময় একটা ওয়ার্ম হ্যান্ডশেক যেখানে অ্যাপ্লিকেবল আর আই কন্ট্যাক্ট রেখে বিদায় নেওয়া ভালো। এটা একটা সুন্দর ক্লোজার দেয়। আর যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসে, ধরুন কেউ খুব নেগেটিভ কথা বলছে বা তর্ক করছে, লোনসের অ্যাডভাইস হলো যতটা সম্ভব কাম থাকা, পোলাইটনেস মেনটেন করা আর আর্গুমেন্টে না জড়ানো। প্রয়োজনে টপিক চেঞ্জ করা যেতে পারে অথবা স্মাইলিংলি ডিসঅ্যাগ্রি করতে পারেন। আচ্ছা, কিছু ক্ষেত্রে হালকা হিউমার সিচুয়েশনটা ইজি করতে পারে, তবে সেটাও কেয়ারফুলি ইউজ করতে হবে। মূল কথা হলো ইমোশন কন্ট্রোলে রেখে সিচুয়েশন হ্যান্ডেল করা। ওয়ার্কপ্লেসের জন্য কিছু স্পেসিফিক টিপস আছে, যেমন অফিসের কালচারের সাথে সিঙ্ক্রোনাইজ করা। হ্যাঁ, আর ওই যে পাবলিকলি প্রশংসা করা। হ্যাঁ, পাবলিকলি কারো ভালো কাজের প্রশংসা করা, কিন্তু কোনো ফিডব্যাক বা কারেকশনের দরকার হলে সেটা প্রাইভেটলি বলা। ঠিক, পাবলিকলি ক্রিটিসাইজ করলে তো এমপ্লয়ির মোরাল ডাউন হয়ে যায়। একদম। আর টিমের মধ্যেও একটা নেগেটিভ ভাইব তৈরি হয়। পার্সোনালি ফিডব্যাক দিলে সেটা রিসিভ করা ইজি হয়। বাহ, আমরা তো অনেকগুলো টেকনিক নিয়ে কথা বললাম, নন ভার্বাল কমিউনিকেশন থেকে শুরু করে কনভারসেশন চালানো, কনফিডেন্টলি কথা বলা আর বিভিন্ন সোশ্যাল সিচুয়েশন হ্যান্ডেল করা পর্যন্ত। আচ্ছা, তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? লেল লোনসের এই বইটা থেকে আমরা মেন কোন টেকঅ্যাওয়েজগুলো নিতে পারি?
যদি কোর পয়েন্টগুলো সামারাইজ করতে চাই তাহলে কয়েকটা জিনিস খুব ক্লিয়ারলি উঠে আসে। বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। আমাদের শারীরিক ভাষা, ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট এগুলো অনেক সময় ওয়ার্ডসের চেয়েও বেশি পাওয়ারফুল মেসেজ দেয়। ফার্স্ট ইমপ্রেশনে এর রোল বিরাট। 2. অন্যকে ইম্পর্ট্যান্ট ফিল করান। মানুষকে তার নাম ধরে ডাকা, তার কথায় মনোযোগ দেয়া, যেমন ইকো টেকনিক বা বিগ বেবি পিভেট। তার ছোটখাটো ডিটেলস মনে রাখা, এগুলো তাদের ভ্যালিউড ফিল করায় আর স্ট্রং কানেকশন তৈরি করে। ওই যে সুইভেলিং স্পটলাইট প্রিন্সিপালটাও এরই পার্ট। ঠিক। 3. অ্যাডাপ্টেবিলিটি। পরিবেশ আর ব্যক্তির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, যেমন মিররিং করা বা অফিসের কালচারের সাথে ম্যাচ করা, এগুলো কুইকলি র্যাপোর্ট আর অ্যাকসেপ্টেন্স বাড়ায়। আচ্ছা। 4. প্রিপারেশন। কনফিডেন্স আনে। ফিলার ওয়ার্ডস অ্যাভয়েড করা, কি বলবেন তা নিয়ে একটু ভাবা, গ্রেপভাইন গ্লোরির মতো টেকনিক ইউজ করে রেডি থাকা, এগুলো ন্যাচারালি কনফিডেন্স বুস্ট করে। আর 5. পজিটিভিটির পাওয়া। স্মাইল, ফ্লাডিং বা এক্সক্লুসিভ, কমপ্লিমেন্টস, এনকারেজিং কথা, কমপ্লেন বা গসিপ এড়িয়ে চলা, এই পজিটিভ বিহেভিয়ারগুলো ম্যাগনেটের মতো মানুষকে অ্যাট্রাক্ট করে। এই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে পুরো আলোচনাটাকে এক জায়গায় এনেছে। বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মনে হয় এর প্র্যাকটিক্যাল টেকনিকগুলো, যেগুলো ডেইলি লাইফে অ্যাপ্লাই করা যায়। আর লেখার স্টাইলটাও বেশ ইজি, অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো। তবে কিছু ড্রব্যাকও কি নেই? যেমন এতগুলো কৌশল কি মাঝে মাঝে একটু মেকানিক্যাল বা আর্টিফিশিয়াল মনে হতে পারে না? অবশ্যই পারে। এটাই হয়তো বইটার একটা পোটেনশিয়াল উইকনেস। 92টা টেকনিক মাথায় রেখে অ্যাপ্লাই করতে গেলে প্রথম দিকে একটু রোবোটিক লাগতেই পারে। এগুলোকে নিজের পার্সোনালিটির সাথে ইন্টিগ্রেট করে ন্যাচারাল হ্যাবিটে আনতে টাইম লাগে। আর সেকেন্ড যে ব্যাপারটা মনে রাখা দরকার সেটা হলো কালচারাল ডিফারেন্স। লন্স মেইনলি ওয়েস্টার্ন, স্পেশালি আমেরিকান কালচারের কনটেক্সটে লিখেছেন। কিছু টেকনিক যেমন ডিরেক্ট আই কন্ট্যাক্ট বেশিক্ষণ রাখা বা কিছু বডি ল্যাঙ্গুয়েজ অন্য কালচারে হয়তো অন্য মেসেজ দিতে পারে বা ইম্পোলাইট মনে হতে পারে। ঠিক। যেমন মিররিং টেকনিকটা যদি খুব বেশি অবভিয়াস হয়ে যায় তাহলে তো মনে হবে আমি নকল করছি, যা উল্টো কাজ করতে পারে। আবার এক্সেসিভ প্রশংসা হয়তো কোনো কালচারে ইনসিনসিয়ার লাগতে পারে। তাই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার সময় নিজের জাজমেন্ট আর পারিপার্শ্বিকতার প্রতি সেন্সিটিভ থাকাটা জরুরি। একদম। কৌশলগুলো আসলে রুল বুক না, গাইডলাইন। এগুলোকে ব্লাইন্ডলি ফলো না করে সিচুয়েশন আর কালচার বুঝে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে সবশেষে বলা যায়, হাউ টু টক টু এনিওয়ান বইটা স্মুথ কনভারসেশন, স্ট্রং কানেকশন আর মিনিংফুল কমিউনিকেশনের জন্য একটা দারুণ টুলকিট। তবে এর কোর মেসেজটা কিন্তু ম্যানিপুলেশন বা ছলচাতুরি না, বরং অন্যদের প্রতি জেনুইন ইন্টারেস্ট দেখানো আর থটফুলি, রেসপেক্টফুলি কমিউনিকেট করা। ঠিক তাই। আর এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ফুড ফর থট রেখে যাই। বইটাতে আমরা 92টা ডিফারেন্ট টেকনিকের কথা পেলাম। হাসি থেকে শুরু করে কথা বলার ভঙ্গি, প্রশ্ন করার ধরন, অনেক কিছু। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন তোলে। এই যে এতগুলো কৌশল কাজ করছে, এর পেছনে মানুষের কানেকশনের কোনো ডিপার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা নিড কাজ করছে? এমন কোনো ইউনিভার্সাল ব্যাপার কি আছে যা এই সব টেকনিককে এফেক্টিভ করে তোলে? আর সেই কোর প্রিন্সিপালটা কি, যা হয়তো বইয়ে ডাইরেক্টলি বলা হয়নি, কিন্তু এই কৌশলগুলোর বাইরেও অন্য সিচুয়েশনে আমাদের কমিউনিকেশনকে আরও মিনিংফুল করতে পারে? এই বিষয়টা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।